আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সবাইকে স্বাগতম। আপনাদেরকে প্রথমে একটা ছবি দেখাই। এই ছবিটি হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার বা সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের। এই ছবিটিতে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন খালেদ মাহমুদ সুজন কাঁদছিলেন। এখন আপনাকে দ্বিতীয় ছবিটা দেখাই। হ্যাঁ, এই ছবিটিও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনেরই। দুইটি ছবিতেই সুজন কাঁদছে, কিন্তু কেন? আর এই ছবিগুলো দেখানোর কারণটা কি? পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে একটা দুঃখের কান্না, একটা সুখের কান্না। খালেদ মাহমুদ সুজনের প্রথম যে ছবিটি আপনাদেরকে আমরা দেখিয়েছি, সেই ছবিটিতে খালেদ মাহমুদ সুজন কাঁদছিলেন মুলতান টেস্টের চতুর্থ দিনে, অর্থাৎ 2003 সালের 3রা সেপ্টেম্বর যেই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টেস্ট। সেই ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে 1 উইকেটে হেরে এইভাবে মাঠে কেঁদে বসেছিলেন খালেদ মাহমুদ সুজন। কেন কেঁদেছিলেন সুজন? এর আগেই তো বাংলাদেশ 2-0 সিরিজ হেরে গিয়েছিল, তাহলে কেন সুজন কেঁদেছিলেন সেদিন? সেদিন অনেক কাছে গিয়েও জেতা হলো না পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম টেস্ট ম্যাচ, তাও পাকিস্তানের মাঠে। দীর্ঘ 21 বছর পর যেটা করে দেখিয়েছে মুশফিক, সাকিব, জাকির, মেহেদী, সাদমান ইসলামরা। প্রথম ছবিটি হচ্ছে মুলতানের শেষ টেস্ট হারের পর খালেদ মাহমুদ সুজনের মাঠে বসে কান্না করার ছবি, এবং দ্বিতীয় ছবিটিতে দেখানো হচ্ছে 2024 সালের রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচ জেতার পর খালেদ মাহমুদ সুজনের কান্নার ছবি। কি হয়েছিল 2003 সালে? 2023 সালের 3রা সেপ্টেম্বর 3 ম্যাচ সিরিজের শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ, এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হয় মুলতানের মুলতান ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেটি পাকিস্তানে অবস্থিত। সেই শেষ টেস্টে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ 281 রানে অল আউট হয়ে যায়, যেখানে দলের পক্ষে সর্বোচ্চ 72 রান করেন হাবিবুল বাশার সুমন এবং পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ 4 উইকেট নেন ওমর গুল। যেহেতু প্রতিপক্ষ বাংলাদেশ, সেহেতু পাকিস্তান ধরে নিয়েছিল যে হেসে খেলে ম্যাচটা জিতে যাবে। তবে বাংলাদেশের 281 রানের ট্রেইলটা চেস করতে পারেনি পাকিস্তান মোহাম্মদ রফিকের বোলিং তোপে কেবল 175 রানে অল আউট হয়ে যায় এবং 106 রানের লিড পায় বাংলাদেশ যেহেতু লিড পেয়ে গেছে, তাহলে অবশ্যই বাংলাদেশের হাতে ম্যাচটা থাকার কথা। হ্যাঁ, তখন পর্যন্ত বাংলাদেশের হাতে ছিল ম্যাচটা। এবং টেস্টের নিয়ম হচ্ছে প্রথম ইনিংসে একটা দল যখন 200 থেকে 300 রান করবে এবং অপর দলটি যখন ওই 300 রান করতে অক্ষম হবে, অর্থাৎ প্রতিপক্ষ দল 250 কি 150 অথবা 200, ধরেন 200 করলো, তখন যে দলটা 300 করেছে প্রথমে ব্যাট করে সেই দল সেকেন্ড ইনিংসে 100 রানের লিড থেকে ব্যাটিং শুরু করবে। অর্থাৎ তার স্কোর বোর্ডে রান কাউন্ট হবে 0 থেকে, বাট তার লিডটা কাউন্ট হবে সেই 100 থেকে। এরপর সেকেন্ড ইনিংসে ওই দলটা যত রানই করুক না কেন সেই 100 রানের সাথে যোগ করা হবে। এখন ওই দলটাই 300 রান করে অল আউট হয়ে গেল এবং 400 রানের লিড দাঁড়ালো, তাহলে প্রতিপক্ষ টার্গেট পাচ্ছে 401 রান। ঠিক এইভাবেই 175 রানে যখন পাকিস্তান অল আউট হয়ে যায়, তখন বাংলাদেশ 106 রানের লিড পায় এবং তখন পর্যন্ত বাংলাদেশের হাতে ম্যাচটা থাকে। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ কেবলমাত্র 154 রান করতে পারে, যেখানে বাংলাদেশের লিড দাঁড়ায় 260 রান এবং পাকিস্তানের টার্গেট দাঁড়ায় 261 রান। সেই 261 রান তুলতে গিয়ে পাকিস্তান রীতিমতো হাবুডুবু খেতে থাকে, তারা দিশেহারা হয়ে পড়ে। তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 148, অর্থাৎ বাকি যে 2 দিন আছে সেই 2 দিনে পাকিস্তানকে 113 রান করতে হবে এবং বাংলাদেশকে 4 উইকেট নিতে হবে। সো সেই তৃতীয় দিনের সেই শেষ পর্যন্ত বাংলাদেশের হাতে ম্যাচটা থাকে এবং পুরো বাংলাদেশ দল তখন আশাবাদ থাকে এই মুলতান টেস্টটা আমরাই জিতবো এবং 2-1 সিরিজ শেষ করব। যেহেতু এর আগে 2-0 সিরিজ হেরে বসেছিল, তখন একটা নিয়ম রক্ষার ম্যাচ হিসেবে 3 নম্বর টেস্ট ম্যাচটা খেলতে নামে, কারণ সেখানে পাকিস্তানের বিপক্ষে একটা জয় পাওয়া মানে অনেক কিছু তখনকার বাংলাদেশ দলের জন্য। চতুর্থ দিনে পাকিস্তান
1 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে যায়। অর্থাৎ যে পাকিস্তান দলের 148 রান তুলতেই 6 উইকেট পড়ে যায়, সেই পাকিস্তান দল বাকি 117 রান তোলে 3 উইকেটের বিনিময়ে। কি হয়েছিল সেই তৃতীয় দিন শেষে রাতের বেলা, কি হয়েছিল চতুর্থ দিনে? আম্পায়ারিং এর পক্ষপাতিত্ব, অনেক অনেক সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল সেদিন। রাতের বেলায় পুরো পিচটাই চেঞ্জ করে ফেলা হয়েছিল পাকিস্তানের সুবিধার্থে। সেই ঘটনাগুলো বাংলাদেশকে একেবারে ম্যাচ থেকে ছিটকে দেয় এবং জেতা ম্যাচ জানা সত্ত্বেও বাংলাদেশ ম্যাচটা হেরে যায় এবং সেই হারার শোকেই মূলত খালেদ মাহমুদ সুজন কাঁদতে কাঁদতে মাঠ থেকে বের হয়ে আসেন ম্যাচ হারার পর, এবং তখন সেই দৃশ্যটা ক্যাপচার হয়ে যায় এবং ওই ছবিটাই আপনাদেরকে আমি দেখালাম। এবার দ্বিতীয় ছবির প্রসঙ্গে আসি। বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তান অবস্থান করছে এবং সেখানে বাংলাদেশ দল সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলে ফেলেছে এবং প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে 10 উইকেটের ব্যবধানে হারিয়েছে। আপনারা অবাক হবেন, বাংলাদেশই একমাত্র দল যারা পাকিস্তানের মাঠে পাকিস্তানকে কোন এক টেস্ট ম্যাচে 10 উইকেটের ব্যবধানে হারিয়েছে, একমাত্র দল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ 10 উইকেটে জয়লাভ করে। সেই ম্যাচটার চিত্রপটটা একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। পাকিস্তান যখন প্রথমে ব্যাট করতে নামে তখন 3 রানে 1 উইকেট, 14 রানে 2 উইকেট এবং 16 রানে 3 উইকেট হারিয়ে ফেলে। অর্থাৎ 16 রানের মধ্যে পাকিস্তানের পুরো টপ অর্ডার ব্যাটসম্যানই প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দলের হাল ধরেন সাউদ শাকিল এবং সাইম আইয়ুব। সাউদ শাকিল এবং সাইম আইয়ুবের সেই 98 রানের পার্টনারশিপে পাকিস্তান 114 রান পর্যন্ত করে। এরপর সে 98 রানের পার্টনারশিপ ভেঙে যায়, সাইম আইয়ুব 56 রানে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর সাউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের একটি পার্টনারশিপ তৈরি হয় এবং সেই পার্টনারশিপ পাকিস্তানকে আস্তে আস্তে রানের পাহাড়ে নিয়ে যায়। সেখানে মোহাম্মদ রিজওয়ান 171 করেন এবং সাউদ শাকিল 141 করে। তবে অবাক করা বিষয় হচ্ছে পাকিস্তান 448 রান 6 উইকেটে সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে দেয় এবং খুব সম্ভবত পাকিস্তান এটাকে বাংলাদেশ মনে করেই 448 রানে ইনিংস ঘোষণা করে দেয়। আপনি যখন 448 রান করে টেস্ট ম্যাচে ইনিংস ঘোষণা দিবেন প্রতিপক্ষকে দুর্বল মনে করে এবং পরবর্তীতেই আপনি সেই টেস্ট ম্যাচটা অ্যাট দ্য এন্ড 10 উইকেটে হারবেন, তখন আপনার কাছে জবাবদিহি করার মতো কোনো কিছু থাকবে না। কথায় আছে কনফিডেন্স ভালো বাট ওভার কনফিডেন্স ভালো না। এরপর বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নামে। 448 রানের ট্রেইলে ব্যাট করতে নেমে বাংলাদেশ 565 রানে অল আউট হয়ে যায়। 93 রান করেন সাদমান ইসলাম, 191 রান করেন মুশফিকুর রহিম, 77 রান করেন মেহেদী হাসান মিরাজ, 56 রান করেন লিটন কুমার দাস এবং 50 করেন মুমিনুল হক। এবং সেই 565 রান করে বাংলাদেশ রীতিমতো 117 রানের লিড পায়। পাকিস্তান সেই 117 রানের ট্রেইলটা চেজ করতে গিয়ে 146 রানে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশের টার্গেট দাঁড়ায় 30 রানের এবং সেই টেস্ট ম্যাচটা বাংলাদেশ 30 রান করে জিতে যায় কোনো উইকেট না হারিয়ে। সো কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলকে অবশ্যই শুভকামনা। ধন্যবাদ সবাইকে।